আসসালামু আলাইকুম। এডু পরিবারে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সাথে রয়েছি আবিদ রহমান, তোমাদের আজকে 9-10 এর বায়োলজি ক্লাস নিয়ে। তোমরা জানো পূর্ব ঘোষণা অনুযায়ী আজকে তোমাদের জন্য ফ্রি ক্লাস আয়োজন করেছে এডু পরিবার। তোমরা কে কোথায় থেকে যুক্ত আছো আমাদেরকে কমেন্ট সেশনে জানাবে। আমরা তোমাদের প্রত্যেকের কমেন্টস সেশন চেক করার ট্রাই করব এবং আজকের ক্লাসটা কেউ মিস করবে না। তার কারণ হচ্ছে আজকে তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, যে টপিকটা সবার জন্য প্রয়োজন এবং এই টপিকটা সিকিউ এবং এমসিকিউ তে বারবার পরীক্ষায় আসে। তোমরা যখন এসএসসি পরীক্ষা দিবে তোমাদের এই চ্যাপ্টার থেকে একটা সিকিউ ইনশাল্লাহ আসবে এবং এমসিকিউ এখান থেকে তিনটা থেকে চারটা কোশ্চেন চলে আসে। এই জন্য তোমরা যেখান থেকে আছো আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা তোমরা আমাকে কমেন্ট সেশনে জানাবে। আজকে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তোমরা অতি ধৈর্য ধরে আজকের ক্লাসের জন্য অনেক অপেক্ষা করেছিলে। তোমাদের অপেক্ষার প্রহর আর গুনতে হবে না। আজকে তোমাদের জন্য আমাদের সেই বহুল কাঙ্ক্ষিত যে ফ্রি ক্লাসটা, এই ফ্রি ক্লাসটা তোমরা লুফে নিতে পারো, তোমরা চাইলে ডাউন করতে পারো আর আমাদের সাথে তোমরা যুক্ত হতে পারো। আমরা প্রথমত বলেছি যে বেসিক পড়াবো। বেসিক সম্বন্ধে কারো কোনো আইডিয়া আছে? তোমরা কি স্পষ্ট দেখতে পাচ্ছ? আশা করি। স্পষ্ট দেখতে না পারলে আমি একটু বর্ড করে দিতে হবে। দেখো, গ্রিক নাম্বার মানে কি? আমরা জানি প্রাচীন গ্রিসের যে ভাষাটা সেটাকে আমরা কি নামে বলি? গ্রিক নাম্বার। হ্যাঁ, এই যে গ্রিক নাম্বার বা প্রিফিক্স মানে কি? আগে বসে। হ্যাঁ, যে প্রিফিক্স মানে কি? যেটা আগে বসে। হ্যাঁ, প্রিফিক্স মানে কি? যেটা আগে বসে। আর গ্রিক নাম্বার মানে প্রাচীন গ্রিসে যেটা অবস্থিত। ঠিক আছে, প্রাচীন গ্রিস থেকে যেটা নিয়ে আসা হয়। আসো, প্রাচীন গ্রিস প্রিফিক্স মানে আগে বসে। তাহলে আমরা দেখবো এখন কোনটা আগে বসে এবং গ্রিক নাম্বার গুলো কি কি। ওকে, আসো, বলো তো মনো মানে কি? মনো মানে হচ্ছে এক, ডাই মানে কি? দুই, ট্রাই মানে কি? তিন, টেট্রা মানে কি? চার বা ফোর, পেন্টা মানে কি? ফাইভ, হেক্সা সিক্স। এর পাশে ব্রাজিল লিখেছি কেন বলো তো? অনেকে যারা ব্রাজিল সাপোর্টার আছো তারাকে কি বলে? আমাদের হেক্সা মিশন। মানে কি? ব্রাজিল 5বার কাপ পেয়েছে, আরেকবার কাপ পেলে কি হবে? 6বার তারা কাপ অর্জনের গৌরব লাভ করবে। সেক্ষেত্রে সেখানে কি বলে? ব্রাজিলের হেক্সা মিশন বলা হয়, হেক্সা। এরপরে কি? হেপটা মানে কি? 7। তোমরা চাইলে 7 আপ বলতে পারো। ঠিক আছে, ওকে। তাহলে আমরা গ্রিক নাম্বার কিভাবে ইউটিলাইজ করব এটা জরুরি। তার কারণ আজকে আমরা যে পড়াশোনাটা করব এটা এখান থেকে আমাদেরকে এই বেসিকটা নিয়ে নিতে হবে। কারো কি কোনো প্রবলেম আছে? হ্যাঁ, মিশন হেক্সা, রিজওয়ানা রহমান রাহা, মিশন হেক্সা। যদিও আমার সামনে মিশন হেক্সা নিয়ে আলোচনা করবো না, আমি কিন্তু আর্জেন্টিনা সাপোর্টার। ঠিক আছে, ওকে। আসো এরপরে, ওকে, প্রবলেম নেই। আশা করি গ্রিক নাম্বারের সম্বন্ধে কারো কোনো প্রবলেম থাকার কথা না। রাহাতুজ্জামান, ওকে। তাহলে কি? মনো মানে এক, ডাই মানে দুই, ট্রাই মানে তিন, টেট্রা মানে চার, পেন্টা মানে পাঁচ, হেক্সা মানে ছয়, হেপ্টা মানে 7। এতটুকু মনে, অক্টা মানে 8। এগুলা আস্তে আস্তে গ্রিক নাম্বার আসে। এরপরে দেখো তো, আমরা যে ডিএনএ আরএনএ পড়েছো তোমরা কি ডিএনএ আরএনএ পড়েছো? ছোট ক্লাসে পড়েছো ডিএনএ কি আরএনএ কি? ওকে, মান্তাসা বিনতে মুস্তাফিজ 7 আপ। হ্যাঁ, আমরা কিন্তু যারা আর্জেন্টিনা সাপোর্টার আছে তারা কিন্তু তাদেরকে 7 আপ বললে তারা বুঝে যাবে, সমস্যা নেই। ওকে, মাসুম ওয়াফি আছে। এরপরে আছে অর্পিতা মন্ডল, ওয়াসি সেতু, তানজিম, পারবন। না, সম্মান দেই না, অপমান করি না, তোমাদেরকে জাস্ট আমরা তথ্য জানিয়েছি আর কি। ঠিক আছে পারবন, ওকে। আচ্ছা, তাহলে ডিএনএ আরএনএ অবশ্যই তোমরা পড়েছো। ডিএনএ কি কি দ্বারা তৈরি হয়? অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল। এতটুকু তো তোমরা জানো। হ্যাঁ, এতটুকু তোমরা জানো আশা করি। ওকে, এতটুকু তোমরা জানো। তাহলে এই কর্নারে একটু তাকাবে, তোমরা একটু তাকাবে। চাইলে আমি এটাকে সরায় নিয়ে আসতে পারি। ওকে, তাহলে অ্যাডেনিনের কয়টা সাইকেল দেখো তো? অ্যাডেনিনের কয়টা সাইকেল? এটা একটা সাইকেল, মানে এটা একটা চক্র আর এটা একটা চক্র। হ্যাঁ, এই দুই চক্র হলে এটাকে বলে পাইরিমিডিন। অ্যাডেনিন, গুয়ানিন হচ্ছে পাইরিমিডিন টাইপের। ডিএনএ কয় প্রকার বলো? পিউরিন আর একটা কি? পাইরিমিডিন। ঠিক আছে, পাইরিমিডিন। তাহলে দুই চক্র হলে, আমি কিন্তু পূর্বের ক্লাসে তোমাদেরকে পড়িয়েছি, দুই চক্র হলে পাইরিমিডিন। তাহলে অ্যাডেনিন কয় সাইকেল আছে? এক সাইকেল, দুই সাইকেল। গুয়ানিন কি? দুই সাইকেল। কিন্তু সাইটোসিন, থাইমিন, ইউরাসিল কি? এক সাইকেল। এর জন্য এটাকে কি বলা হয়? পিউরিন বলা হয়। তাহলে অ্যাডেনিনের চিত্র তোমরা দেখতে পাচ্ছ, অ্যাডেনিনের চিত্র অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। আমি জাস্ট ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, অ্যাডেনিনের চিত্র তোমরা দেখতে পাচ্ছ, চাইলে আমি জাস্ট ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে অ্যাডেনিনের চিত্রটা তোমরা গত ক্লাসে আমি পড়িয়েছি, তোমরা যারা আমার ক্লাস করেছো তোমরা কিন্তু দেখেছো। তাহলে অ্যাডেনিন সম্বন্ধে তোমাদের কোনো ধারণা আছে? আজকে অ্যাডেনিনটা লাগবে, আজকে আমাদের অ্যাডেনিনটা লাগবে। তোমরা কি বুঝতে পেরেছো অ্যাডেনিন সম্বন্ধে?
অ্যাডিনিন সম্বন্ধে তোমাদের কারো কোনো প্রবলেম আছে? অর্পিতা, ওয়াফি, মাসুম, আর কে কে আছে? দীপ্ত, জয়, ওকে, সামিয়া। তাহলে অ্যাডিনিনটা আমাদের আজকে লাগবে। তাহলে অ্যাডিনিনটা কি কয় সাইকেল? দুই চক্র থাকে। দুই চক্র থাকলে তাকে বলা হয় পাইরিমিডিন, আর এক চক্র থাকলে সেটাকে কি বলা হয়? পিউরিন। তাহলে অ্যাডিনিনটা কি? একটা পাইরিমিডিন ডিএনএ নাইট্রোজেনাস বেস। এটা দিয়ে কি তৈরি করা হয়? ডিএনএ নাইট্রোজেনাস বেস তৈরি করা হয়। তাহলে এতটুকু মনে রাখো, অ্যাডিনিন এটা হচ্ছে একটা অ্যাডিনিন নাইট্রোজেনাস বেস, এতটুকু মনে রাখো। এরপরে আসো এই যে অ্যাডিনিন বাদ গেল, এরপরে আসো এই যে ফসফরিক অ্যাসিড। আমরা কি জানি ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত বলো তো? ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত? কে বলতে পারবা? ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত? কেউ বলতে পারবা ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত? সাদিয়া আক্তার, প্রবলেম নেই, ওকে গুড। ওয়াসি সেতু, ওকে। ওয়াফি বলছে ফসফরাসের পারমাণবিক সংখ্যা 15। জি স্যার, চ্যাপ্টার আমাদের হাফ ইয়ারলি সিল, ওকে। ওয়াফি 15, পার্বন 16 কেন বলছে? অর্পিতা মণ্ডল 15। তার মানে ফসফরাসের এই যে কেন্দ্রীয় পরমাণু যেটা সেন্টারে থাকে, যে পরমাণুটা সেন্টারে থাকে তাকে বলে কেন্দ্রীয় পরমাণু। এই ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত বলো? 15, এটা আমরা জানি। তাহলে এই যে ফসফরাসের সাথে হাইড্রোক্সিল, এটাকে কি বলে? হাইড্রোক্সিল আয়ন, ঠিক আছে। আর এটা কি? অক্সিজেন। তাহলে ফসফরাসের সাথে হাইড্রোক্সিল আয়ন যুক্ত হয়ে কি গঠন করবে? ফসফরিক অ্যাসিড। এই ফসফরিক অ্যাসিডকে আরেকটা কি বলে জানো? ফসফেট বলে, ফসফেট বলে, ঠিক আছে, ফসফেট বলে। তাহলে ফসফরিক অ্যাসিডের সংকেত কি? H3PO4। মাঝে মধ্যে দেখবা এমসিকিউতে আসে, ফসফরিক অ্যাসিডের সংকেত কি? H3PO4, ঠিক আছে। এটাকে আরেকটা নাম কি? ফসফেট। এরপরে আসো রাইবোজ সুগার, ডিঅক্সি রাইবোজ সুগার। এটা পূর্বের ক্লাসের পড়া। দেখো এখানে কার্বন সংখ্যা কয়টা? 1 2 3 4 5। 5টা হলে কি? পেন্টোজ বা কি? রাইবোজ। পেন্টোজ থেকে কি? রাইবোজ আসছে, ঠিক আছে। এটা একটু মনে রাখবা যে রাইবোজ সুগার, ডিঅক্সি রাইবোজ মানে এখানে একটা অক্সিজেন নাই, এই কারণে এখানে 2 নাম্বার কার্বনে একটা অক্সিজেন আছে। ডিঅক্সি মানে অক্সিজেন নাই, আর রাইবোজ মানে অক্সিজেন আছে, ঠিক আছে। তার মানে এখানে অক্সিজেন 2 নাম্বার কার্বনের নাই, তাই ডিঅক্সি বলা হয়েছে। আর কি এখানে আছে বলে রাইবোজ বলা হয়েছে। এই তিনটা তোমরা এখন স্ক্রিনশট তুলবে, তোমাদের বেসিকের জন্য কাজে দেবে। আমি তোমাদের স্ক্রিনশট তোলার জন্য সময় দেব জাস্ট 30 সেকেন্ড। এটার স্ক্রিনশট একটু তোমরা নিয়ে নিবে বেসিকের জন্য। স্ক্রিনশট তোলার সময় জাস্ট 30 সেকেন্ড। জাস্ট 30 সেকেন্ডের মধ্যে তোমরা স্ক্রিনশটটা তুলে নিবে এই বেসিকটা বোঝার জন্য। ডান। ওয়াফি, সামিয়া, তানজিম, এরপরে আছে আচ্ছা বিজয় আছে আমাদের সাথে, তমা, রানী, অর্পিতা, মাসুম, ওকে। এরপরে তানজিম, সাউবান, সাদিয়া, লিহা, ওয়াসি সেতু, শায়লা, এরপরে দীপ্ত, জয়। আচ্ছা, সবার তোলা হয়েছে আশা করি। আর সবার তোলা হলে এই বেসিকে কারো কোনো প্রবলেম আছে? ওকে ডান। আমাদের কোনো প্রবলেম থাকার কথা না। কোনটা ফসফরিক অ্যাসিড আমরা জানি, কোনটা রাইবোজ সুগার আমরা জানি, কোনটা অ্যাডিনিনের সংকেত এটা আমরা জানি। এটা আমাদের বেসিক আজকে লাগবে। মোনো, ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা, হেপ্টা। ওকে, আসো পরের টপিকে আসো। এরপরে আমাদের চ্যাপ্টার 4 এর প্রথম টপিক শুরু হতে যাচ্ছে। এতক্ষণে আমরা যা পড়েছি এটা ছিল আমাদের বেসিক পার্ট। এখন আমাদের চ্যাপ্টার শুরু হতে যাচ্ছে। সবাই কি রেডি আমাদের সাথে ক্লাস করার জন্য? ওকে বিজয়, ওকে রেডি, আমরাও রেডি। ওকে দেখো তাহলে আমরা কি বলেছিলাম ভাইয়া বলো তো পূর্বের স্লাইডে? অ্যাডিনিন কি? একটা নাইট্রোজেনাস বেস। অ্যাডিনিনে কয়টা সাইকেল থাকে? 2টা সাইকেল। কয়টা সাইকেল? এরকম করে 2টা সাইকেল থাকে। এই যে অ্যাডিনিনের সংকেতটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই যে এতটুকু হচ্ছে অ্যাডিনিন, ঠিক আছে। এতটুকু কি? একটা অ্যাডিনিন। তাহলে অ্যাডিনিনের সাথে, অ্যাডিনিন কি? একটা নাইট্রোজেনাস বেস, তোমরা এটা জানো। এরপরে কি নিব? রাইবোজ সুগার নিব। রাইবোজ সুগার কয় কার্বন বিশিষ্ট? 5 কার্বন বিশিষ্ট, 5 কার্বন বিশিষ্ট। তাহলে অ্যাডিনিনের সাথে রাইবোজ সুগার যুক্ত হয়ে কি কিসে পরিণত হবে? অ্যাডিনোসিন, মনে রাখবা, অ্যাডিনোসিনে পরিণত হবে। অ্যাডিনিনের সাথে রাইবোজ সুগার, অর্থাৎ এই যে অ্যাডিনিনের সাথে এই যে রাইবোজ সুগার যুক্ত হয়ে কিসে পরিণত হবে? অ্যাডিনোসিনে পরিণত। অর্থাৎ টোটাল পার্টকে বলা হচ্ছে অ্যাডিনোসিন। বুঝতে পেরেছো? অ্যাডিনিনের সাথে রাইবোজ সুগার যুক্ত হয়ে কিসে পরিণত হবে? অ্যাডিনোসিন। এই অ্যাডিনোসিনের সাথে যখন ফসফেট
বাকি ফসফরিক অ্যাসিড কয়টা যুক্ত হতে পারে? একটা যুক্ত হতে পারে, দুইটা যুক্ত হতে পারে, তিনটা যুক্ত হতে পারে। যখন অ্যাডিনোসিনের সাথে ফসফেট বা ফসফরিক অ্যাসিড যুক্ত হবে তখন আমরা তাকে বলবো এটিপি, এডিপি, এএমপি। এখন কথা হচ্ছে এটিপি কি জিনিস, এডিপি কি জিনিস, এএমপি কি জিনিস? কারো কোনো প্রবলেম আছে এটাতে? কারো কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম আছে? জাস্ট সহজ, অ্যাডিনিনের সাথে রাইবোজ যুক্ত হবে, হয়ে তৈরি হবে অ্যাডিনোসিন। অ্যাডিনোসিনের সাথে ফসফেট বাকি ফসফরিক অ্যাসিড যুক্ত হয়ে তৈরি হবে এএমপি, এটিপি, এডিপি। এএমপি কি জিনিস, এটিপি কি জিনিস, এডিপি কি জিনিস, এটা আমরা নেক্সট স্লাইডে পড়বো। ওকে, কারো কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম আছে? ওকে, অর্পিতা মন্ডল, দেখা যায় না, এটা তো তোমার নেক্সট প্রবলেম হতে পারে, জাস্ট পরবর্তীতে তোমরা রিভিউ নিয়ে নিবে। নওশিন, সাদিয়া আক্তার, সামিয়া, উনাইসা, ওকে। এরপরে হচ্ছে দীপ্ত জয়, শিপু, সাদিয়া আক্তার, নওশিন আছে, ওয়াফি আছে, দীপ্ত জয়, রেজওয়ানা রহমান রাহা, ওকে। মন্তাসা বিনতে মুস্তাফিজ, বিজয়, ওয়াশিতু, আচ্ছা, ওয়ামিকা, ওকে। তাজবির রহমান, আলিফ রয়েছে, মাসুম রয়েছে, আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে কারো কোনো প্রবলেম নাই আশা করি। তাহলে এই পার্টটা আমরা জাস্ট এখন স্ক্রিনশট নিতে হবে তোমাদের। আচ্ছা, পরে স্ক্রিনশট তুলো, পরে। তাহলে আমরা অ্যাডিনিন থেকে কি করলাম? রাইবোজ সুগার যুক্ত করে অ্যাডিনোসিন করলাম। অ্যাডিনোসিনের সাথে ফসফেট বা ফসফরিক অ্যাসিড যুক্ত করে কি করলাম? একটা যৌগ তৈরি করলাম। সেই যৌগগুলো কি কি? এটিপি, এডিপি আর কি? এএমপি। এটিপি, এডিপি, এএমপি। তাহলে এএমপি মানে কি? অ্যাডিনোসিন। এতে কি? অ্যাডিনোসিন। এমতে হচ্ছে মোনো, আর পিতে কি? ফসফেট। অ্যাডিনোসিন মোনোফসফেট। মোনো মানে কি? 1। তাহলে এখানে কয়টা ফসফেট আছে? একটা ফসফেট আছে। এডিপি, অ্যাডিনোসিন ডাইফসফেট। ডাই মানে কি? 2। এখানে কয়টা ফসফেট আছে? 2টা ফসফেট আছে। এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এখানে কয়টা ফসফেট আছে? 3টা ফসফেট আছে। আর আমরা জানি এটিপি কে কি বলা হয়? বায়োলজিক্যাল কয়েন, জৈব মুদ্রা অথবা কি এনার্জি কয়েন। এটা তোমাদের গুরুত্বপূর্ণ একটা টপিক। এটিপি নিয়ে আজকে আমাদের পড়াশোনাটা হবে। অতএব তোমরা কি কারো কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম আছে? এরপর মনে রাখবে প্রতি মোল প্রত্যেকটি ফসফেট বন্ধনী 77.3 কিলো ক্যালোরি বাকি 30.55 কিলো জুল শক্তি জমা রাখতে পারে। অর্থাৎ প্রত্যেকটি ফসফেট বন্ধনে ফসফেট এটা কি? ফসফেট। 3টা ফসফেট যুক্ত আছে মানে কি? ট্রাইফসফেট। 2টা ফসফেট যুক্ত আছে মানে কি? ডাইফসফেট। তাহলে এখান থেকে আমরা মনে করতে পারি যে প্রত্যেকটা ফসফেট বন্ধনীতে 7.3 কিলো ক্যালোরি অথবা 30.55 কিলো জুল শক্তি জমা থাকতে পারে। আমরা জানি 1 ক্যালোরি সমান কত? 4.2 জুল। এটা তোমরা জানো, 1 ক্যালোরি সমান কত? 4.2 জুল। কারো কোনো প্রবলেম আছে এএমপি, এডিপি, এটিপি সম্বন্ধে? কারো কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম আছে? আন্ডারস্টুড? ওকে। সামিয়া, বিজয়, তারপরে মহিরুল, পার্বন, লিহা, আচ্ছা, কাজী মিম, ওকে। একদম সহজ, বায়োলজির চেয়ে সহজ কোনো সাবজেক্ট আশা করি নাই। আচ্ছা বলো তো, কে কে ডক্টর হতে চাও? কে কে ঢাকা মেডিকেল কলেজে পড়তে চাও? কে কে ডক্টর হতে চাও? একটু আমাকে জানাবে প্লিজ। আতিফ, উনাইসা, ওকে ওকে। সামিয়া, মাসুম, দীপ্ত জয়, সুমাইয়া, এরপরে ওয়াফি, ওকে। তমা রানী, নওশিন, শাহি, সুমাইয়া, রাহাতুজ্জামান, ওকে। দীপ্ত জয়, ওকে। দীপজয়, আহমেদ, মেহের, উনাইসা, ওকে। সাদিয়া আক্তার। রাকিব বলছে না স্যার, আমি ডক্টর হব না, আমি ইঞ্জিনিয়ার হব অথবা কি ব্যারিস্টার হব অথবা কি পলিটিশিয়ান হব, ওকে। আচ্ছা, পার্বন, ওকে। আসো, তাহলে এতটুকু ক্লিয়ার। এরপর এখানে দেখো, এখানে কি রয়েছে দেখো, এডিপি। এডিপির সাথে যখন আমরা কি খাবার থেকে শক্তি পাওয়া কি হয়? এটি এডিপি থেকে এটিপিতে পরিণত হয়। শক্তি যখন উৎপন্ন হয় তখন কিসে পরিণত হয়? এডিপি থেকে এটিপিতে পরিণত হয়। আর যখন শক্তি নির্গমন হয় তখন এটিপি থেকে এটিপিতে পরিণত হয়। অর্থাৎ আরেকটা ফসফেট কি হয়? যুক্ত হয়। আরেকটা ফসফেট কি হয়? যুক্ত হয়। এটা তোমাদের বইয়ের চিত্র, জাস্ট ইমাজিন করো কতটা সহজ। আমরা অ্যাডিনিন জানি, অ্যাডিনিন এর সাথে রাইবোজ সুগার, এর সাথে ফসফেট, একটা ফসফেট, দুটা ফসফেট, তিনটা ফসফেট, একটা ফসফেট, দুটা ফসফেট, দুটা ফসফেট তার ডাইফসফেট, তিনটা ফসফেট, 1 2 3, তাই কি ট্রাইফসফেট। একটা কি শক্তি কি করবে? খাবার থেকে পাওয়া শক্তিকে কি বলে? এটিপি। আর এটিপি যখন শক্তি ছেড়ে দিবে, শক্তি নির্গমন করবে, তখন সেটা কিসে পরিণত হবে? এডিপি। এটা কি? এডিপি। এটা হচ্ছে এডিপি আর এটা কি? এটিপি। ঠিক আছে? কার কোনো প্রবলেম আছে? আশা করি এতটুকু পড়ানোর পরে কারো কোনো প্রবলেম থাকার কথা না। ওকে, প্রবলেম আছে কিনা জানাইতে হবে জাস্ট। ওকে, আসো আমরা এটা তোমরা চাইলে স্ক্রিনশট তুলে নিতে পারো।
চাইলে স্ক্রিনশট তুলে নিতে পারো, তোমাদের সময় জাস্ট 10 সেকেন্ড, তোমাদের সময় জাস্ট 10 সেকেন্ড, তোমরা চাইলে স্ক্রিনশট তুলে নিতে পারো, তোমরা চাইলে স্ক্রিনশট তুলে নিতে পারো, তোমাদের সময় জাস্ট 10 সেকেন্ড। তোলা হয়েছে? ওকে, ডান লিখেছো? ওকে ওকে, ঠিক আছে দীপজয়, ক্লিয়ার? ওকে, আসো এরপরে আসো, এরপরে দেখো আমরা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক পড়বো, তোমরা একটু মনোযোগ দিবে। সবাই কি রেডি? সবাই কি রেডি? একটু কমেন্টস করতে হবে সবাই কি রেডি কিনা। ওকে, সামিয়া, মাসুম, তারপরে আর কে কে রয়েছে? ওকে, তানজিম, কি হয়েছে? তুমি অ্যাংরি রিঅ্যাক্ট দিচ্ছ কেন? রাগ করেছো কেন? আমি বলেছি ব্রাজিল 7 আপ, তাই ব্রাজিল কি এক্সামিনেশন কমপ্লিট করবে না? করবে, একটু ধৈর্য ধরো। এরপরে তানজিম আছে, এরপরে আছে সুমাইয়া, ওয়াফি, রাকিব, পার্বন আছে, অর্পিতা আছে, ওয়াফি। ওকে ওকে তানজি, ওকে, আচ্ছা, ওকে, ঠিক আছে। ওকে, আসো তাহলে আমরা বলবো ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন, হোয়াট ইজ ফসফোরাইলেশন? একটু কঠিন কঠিন লাগে না? ফসফোরাইলেশন কেমন জানি একটা বিক্ষুব্ধ টাইপের। বায়োলজি মানে হচ্ছে এমন এমন একটা নাম দেয়া থাকবে, সেই নামগুলো আসলে কোনো যুক্তি নাই, আন্দাজে। এটার নাম ফসফোরাইলেশন। এখন আমরা পড়বো ফসফোরাইলেশন। ফসফোরাইলেশনটা কি জিনিস? দেখো, যে প্রক্রিয়ায় কোনো যৌগের সাথে সাধারণত ফসফেট বা ফসফরিক অ্যাসিড সংযোজিত হয়। আচ্ছা বলো তো, যে যৌগের সাথে ফসফেট বা ফসফরিক অ্যাসিড সংযোজিত হয়, যে প্রক্রিয়ায় কোনো যৌগের সাথে কি তৈরি হয়? ফসফেট বা ফসফরিক অ্যাসিড সংযোজিত হয়, তাকে কি বলে? ফসফোরাইলেশন। আমরা পূর্বের ক্লাসে দেখো তো, এই যে কোন যৌগ, এটা কি একটা যৌগ ছিল না? এটা কি একটা যৌগ ছিল না? এটা যৌগ ছিল না? এই যে এটা টোটাল কি পার্ট, একটা কি যৌগ না? একটা কি অ্যাডিনিন আর একটা কি রাইবোজ সুগার, টোটালটার নাম কি? অ্যাডিনোসিন। এর সাথে কি ফসফেট যুক্ত হয়েছিল না? এই যে ফসফেট যুক্ত হয়েছিল না? এই যে কোন যৌগের সাথে যদি ফসফেট যুক্ত হয় তাহলে সেটাকে বলে ফসফোরাইলেশন। ক্লিয়ার? কোন যৌগের সাথে যদি ফসফেট বা ফসফরিক অ্যাসিড যুক্ত হয় তাহলে সেটাকে কি বলে? ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে ফসফোরাইলেশন বুঝছো? ফসফোরাইলেশন আশা করি তোমরা বুঝেছো। এরপরে ফসফোরাইলেশন গেল, এরপরে আছে এই যে দেখো এএমপি, অ্যাডিনোসিন মোনোফসফেট, তার সাথে কি পিআই। পিআই মানে কি? ইনঅর্গানিক, মানে কি? অজৈব। ইনঅর্গানিক মানে কি? অজৈব। অজৈব কি? ফসফেট। তাহলে যুক্ত হবে কি? এডিপি। আর তারপরে এডিপির সাথে আরেকটা যদি ফসফেট যুক্ত হয়, ইনঅর্গানিক ফসফেট, তাহলে কি হবে? এটিপি। ঠিক আছে? তাহলে এই যে একটা ফসফেট করে যুক্ত হচ্ছে একটা যৌগের সাথে, সেটাকে কি বলা হচ্ছে? ফসফোরাইলেশন। আচ্ছা, এরপরে দেখো তো ফটোফসফোরাইলেশনটা কি জানি? একটা হচ্ছে ফসফোরাইলেশন, একটা হচ্ছে ফটোফসফোরাইলেশন। আমরা বলো তো ফটো মানে কি? আচ্ছা, ফটো মানে ছবি না, এটা হচ্ছে খাঁটি বাংলা ভাষায় মানে ফটো মানে ছবি, বাট সায়েন্টিফিক অক্ষরে বা সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজে ফটো মানে কি জানো? ফটো মানে হচ্ছে আলো। ফটো মানে কি? আলো। ঠিক আছে? ওকে, সানলাইট, আলো। ওকে, আহমেদ হোসাইন, ওকে, তোমাকে অসংখ্য ধন্যবাদ আহমেদ হোসাইন। ফটো মানে কি? আলো। তাহলে ফটো মানে এখানে লিখে রাখবা কর্নারে, ফটো মানে কি? আলো। তাহলে ফটো ফসফোরাইলেশন, আমি কি বলেছি? আলোক শক্তি ব্যবহার করে ফসফোরাইলেশন প্রক্রিয়া ঘটলে তাকে বলে ফটোফসফোরাইলেশন। যেমন এডিপির সাথে ফসফেট যুক্ত হয়ে কি হয়েছে? এটিপি যুক্ত হয়েছে, এখানে কি? আলো লাগছে, আলোর প্রয়োজন হয়েছে, তাহলে এটাকে কি বলবো আমরা? ফটোফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশন। ঠিক আছে? বুঝতে পেরেছো? ফটোফসফোরাইলেশন। তাহলে ফসফোরাইলেশন মানে কি? কোন যৌগের সাথে যদি একটা ফসফেট বন্ধনে যুক্ত হয় তাহলে সেটাকে বলে ফসফোরাইলেশন। যদি আলোর উপস্থিতিতে যদি এই কাজটা হয় তাহলে সেটাকে বলে ফটোফসফোরাইলেশন। তাহলে বলো তো ডিফসফোরাইলেশন মানে কি? ডিফসফোরাইলেশন মানে হচ্ছে একটা ফসফেট বন্ধনে যুক্ত না হয় ভেঙে যাবে, অর্থাৎ ডিফসফোরাইলেশন মানে কি? ডিফসফোরাইলেশন মানে হচ্ছে এটিপি থেকে যখন একটা ফসফেট বন্ধনী ভেঙে এডিপি তে পরিণত হবে, এডিপি প্লাস কি? পিআই। তাহলে এটাকে বলে ডিফসফোরাইলেশন, মানে হচ্ছে উল্টা। এডিপি থেকে যদি একটা ফসফেট যুক্ত হয় তাহলে সেটাকে বলে এটিপি, যদি এটিপি থেকে এডিপি উৎপন্ন হয় তাকে বলে ডিফসফোরাইলেশন। ডিফসফোরাইলেশন মানে কি? উল্টো। ঠিক আছে? কার কোনো প্রবলেম আছে? ফসফোরাইলেশন, ফটোফসফোরাইলেশন, ডিফসফোরাইলেশন, কার কোনো প্রবলেম আছে? ক্লিয়ার? মাহিরুল, ওকে, ওয়াফি, অর্পিতা, আহমেদ হোসেন, কাজী মিম, ওকে, ওয়াফি। এরপরে আছে দীপ্ত জয়, পার্বন, ওকে। আসো তাহলে এটা চাইলে স্ক্রিনশট তুলে নিতে পারো, চাইলে স্ক্রিনশট তুলে নিতে পারো, চাইলে স্ক্রিনশট তুলে নিতে পারো। ঠিক আছে? চাইলে স্ক্রিনশট তুলে নিতে পারো, তোমরা লিখে ডান বলবে। ওকে,
আচ্ছা, সাওবান বলছে আবার বুঝান। আবার বুঝাবো, আমরা একটু রিভিশন দিয়ে দেবো, ঠিক আছে? আমরা রিভিশন দেওয়াবো। ওকে, সবার আশা করি তোলা হয়েছে, ঠিক আছে? এরপরে আসো, এরপরে আমরা পড়বো সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ আমাদের চ্যাপ্টারে কিন্তু আস্তে আস্তে আমরা ডিপে ঢুকছি। আমাদের এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে একটা সিকিউ ইনশাল্লাহ এসএসসি তে আসবেই, তোমাদের যাদের হাফ ইয়ারলিতে আছে তাদের তো একটা আসবেই। এরপরে এমসিকিউ তো এসে বসে আছে এখান থেকে, এটিপি, এডিপি, ফসফোরাইলেশন, এগুলো জাস্ট বুঝবা। অ্যাডিনিন, ফসফেট, ফসফরিক অ্যাসিড, রাইবোজ সুগার, এগুলো আমরা জাস্ট দেখিয়েছি, এটা কমন বিষয়, ঠিক আছে? তোমাদের কাছে এখন হাতের ধুলোর মতো। কি এখন কি সহজ মনে হচ্ছে না? অ্যাডিনিন কি, ফসফেট কি, ফসফরিক অ্যাসিড কি, ফটোফসফোরিলেশন কি, একদম হাতে ধুলা মনে হচ্ছে না? একটু বলো তো, কমেন্টস করো তো আসলে তোমাদের ক্লাস কেমন মনে হচ্ছে। ওকে মহিরুল, নীরব, ওকে। কি পড়ালেখা কিন্তু এইভাবে করতে হয়, বেসিক থেকে থেকে তোমাকে ডেভেলপ করবে এডু পরিবার। এই দায়িত্ব তোমাদেরকে নিয়েছে। তোমরা যারা এডু পরিবারের সাথে যুক্ত আছো, আশা করি তোমরা এতটুকু কনফার্ম হতে পারো যে তোমাদেরকে বেসিক ডেভেলপ করে করে তোমাদেরকে মেডিকেল অ্যাডমিশন, ভার্সিটি অ্যাডমিশন সহ সবকিছুতে তোমাদেরকে তৈরি করা হচ্ছে 9-10 থেকেই, ঠিক আছে? ওকে, তাহলে আমরা পড়বো এখন সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ দেখা আরো সহজ, আস্তে আস্তে যত ঢুকবো আরো সহজ মনে হবে। সালোক সংশ্লেষণ, আচ্ছা বলো তো, কিছুক্ষণ আগেই বলেছি ফটো। ফটো মানে কি? ফটো মানে আমরা আগে বলেছি আলো। আলো থেকে আছে শালক, মানে কি? আলো, যেখানে আলো মানে কি? আলো আছে, মানে এটাকে মনে রাখবা শালক। শালক মানে ফটো, আর সংশ্লেষণ মানে হচ্ছে সিনথেসিস। আমরা জানি সংশ্লেষণ মানে কি? সিনথেসিস, অর্থাৎ ফটোসিনথেসিস। ফটো মানে আলো, সেখান থেকে আছে শালক। আর সংশ্লেষ মানে কি? সংশ্লেষণ মানে সিনথেসিস বলে এটাকে ইংরেজিতে। যে প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড এবং পানি থেকে কার্বোহাইড্রেট মানে গ্লুকোজ বাকি শর্করা জাতীয় খাদ্য তৈরি হওয়ার প্রক্রিয়াকে সালোক সংশ্লেষণ বলে। আচ্ছা বলো তো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া উদ্ভিদ কেন সম্পন্ন করে? এটা কি বলতে পারবা? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া উদ্ভিদ কেন সম্পন্ন করে, এটা কি বলতে পারবা? ওকে ওকে, উদ্ভিদের খাবার লাগবে না? উদ্ভিদ যে কার্যক্রম পরিচালনা করবে, উদ্ভিদের কি খাবার লাগবে না? উদ্ভিদ কি খাবার ছাড়া কোনো কাজকর্ম করতে পারবে? আচ্ছা, আমরা যে চলতেছি, আমরা কি সকালের খাবার, দুপুরের খাবার, রাতের খাবার, আর আমরা তো সারাদিন খেতেই থাকি। বাবা মা কি বলে যে আর কিছু পারুক আর না পারুক, খাওয়া দাওয়াটা ঠিক আছে, ঠিক আছে? এই কথাটা কি বলে কিনা? তার মানে উদ্ভিদেরও তো কাজকর্ম করার জন্য কি দরকার? খাবার দরকার, ঠিক আছে? খাদ্য তৈরি করে। তারপর বুঝতে হবে সালোক সংশ্লেষণ মানে হচ্ছে এখানে কি তৈরি হবে? খাদ্য এবং শক্তি তৈরি হবে। প্রথম কথা হচ্ছে এখানে খাদ্য তৈরি হবে। ওকে, আসো আমরা বিক্রিয়াটা দেখবো। তোমরা জাস্ট রেডি কিনা? বিক্রিয়াটা একটু বুঝতে হবে, তোমরা জাস্ট রেডি কিনা? রেডি সবাই বলো। ওকে ওকে, দীপ্ত, জয়, তানজিম, লিহা, মাসুম, ওকে, শিহা, এরপরে মহিরুল, মিম, ফাহিম, ওকে, স্নিগ্ধা, পল, আর অর্ক, তমা রানী, সাদিয়া, অর্পিতা, শাহি, ওকে, অন্তরা, লাবিবা। আসো তাহলে আমরা কি করব? 6 অণু কার্বন ডাই অক্সাইড নিব। এটা বিক্রিয়া তো ব্যালেন্স করা, এটা তোমাদের কেমিস্ট্রি রিলেটেড পড়া, জাস্ট আমরা বিক্রিয়াটা দেখবো আজকে। এখানে 6 কেন হলো, 12 কেন হলো, এখানে 6, 12, 6, 6, এগুলো কি? আমরা বিক্রিয়াকে ব্যালেন্স করেছি। এখানে 6টা কার্বন থাকলে এই পাশে 6টা কার্বন থাকবে। এটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি রিলেটেড পড়া, জাস্ট আজকে আমরা ওই টপিকে যাব না। আজকে আমরা দেখবো কার্বন ডাই অক্সাইড এবং পানি। এখানে কি লাগবে? আলো। আলো মানে কি? সূর্যের আলো। এই যে সূর্য মামা, সূর্য মামা কি করবে? ধর এটা একটা গাছ, হ্যাঁ, এটা একটা গাছ, গাছ আঁকাও, এমনি করে চিত্র দাও। কে কে আমার মতো তো আর, তোমরা তো আর আমার মতো খারাপ চিত্র আঁকতে পারো না। এই যে আমার চিত্রটা অত ভালো হয় না, বুঝছো? আমার চিত্র এত ভালো হয় না। আচ্ছা, এখানে কি গাছের পাতা আছে না? গাছের পাতা। আর এখানে কি থাকবে? সূর্য। তখন সূর্য থেকে যখন সানলাইটটা পাতায় এসে পড়বে, আর নিচ থেকে উদ্ভিদ কি নিবে? পানি। পানি আর কি? খনিজ লবণ। খনিজ লবণ এখান থেকে কি করবে? তুলতে 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 কোথায় নিয়ে যাবে? পাতায় নিয়ে যাবে। আর সানলাইট দিয়ে কি করবে? পাতার মধ্যে কি আছে? ক্লোরোফিল আছে। এই যে খাবার তৈরির প্রক্রিয়াটা কোথায় হবে? পাতায় হবে। অর্থাৎ আমার কার্বন ডাই অক্সাইড কোথা থেকে নিবে? আমরা যে কার্বন ডাই অক্সাইড ছাড়ি সেটা কোথা থেকে নিবে? এখান থেকে নিবে। আর পানির কোথায় আছে? এই যে পানি তুলতেছে, পানি তুলে কোথায় নিয়ে যাবে? এখানে নিয়ে যাবে। অর্থাৎ সব কোথায় আছে? এখন পাতায় আছে। আর সানলাইট কোথা থেকে আসবে? সূর্য থেকে আসবে। আচ্ছা, আসলো। তাহলে কার্বন ডাই অক্সাইড আমরা নিছি, পানি উদ্ভিদের ভিতরেই ছিল, আলো প্রয়োজন। আর কি ক্লোরোফিল কোথা থেকে পাবো? পাতাতেই আছে। ক্লোরোফিল কোথায় আছে? পাতার মধ্যেই আছে। তাহলে কি হবে? এটা C6 হবে, C6H12O6। এটা মানে কি জানো? গ্লুকোজ মানে কি? শর্করা। গ্লুকোজ বাকি শর্করা। এরপরে কি থাকবে? 6 অণু পানি থাকবে। আর কি? অক্সিজেন উৎপন্ন করে কি করবে? বাইরে বের করে দিবে। যে অক্সিজেনটা কি আমরা গ্রহণ করি বা প্রাণী জগৎ গ্রহণ করে থাকে। অর্থাৎ আমি বুঝাইতে চাচ্ছি যে কার্বন ডাই অক্সাইড এবং প্রাণীর বিক্রিয়া করে
আলো এবং ক্লোরোফিলের সহায়তায় কি কি তৈরি হবে? গ্লুকোজ তৈরি হবে, পানি তৈরি হবে এবং অক্সিজেন তৈরি হবে। এরপরে এটা একটু মুছে দিতে হবে, তখন এখানে একটু জারণ বিজারণ প্রক্রিয়ার ব্যাপার আছে। এই বিক্রিয়াটা কি বলো তো? একটা জারণ বিজারণ বিক্রিয়া। এই বিক্রিয়াটা কি বিক্রিয়া বলো? জারণ বিজারণ। তোমরা কি জারণ বিজারণ বুঝো? জারণ বিজারণ, জারণ মানে কি, বিজারণ মানে কি? জারণ মানে কি ইলেকট্রন ত্যাগ করবে, আর বিজারণ মানে কি ইলেকট্রন গ্রহণ করবে। মানে কি জারণ মানে ইলেকট্রন ত্যাগ করে দিবে, বিজারণ মানে কি ইলেকট্রন গিভ মানে কি টেক করবে, গ্রহণ করবে। আচ্ছা দেখো তো কার্বন ডাই অক্সাইডের সাথে কি ঘটেছে? কার্বন ডাই অক্সাইড থেকে কি তৈরি হয়েছে দেখো তো? গ্লুকোজ তৈরি হয়েছে। কার্বন ডাই অক্সাইডে কি হয়েছে বলো? এখানে কার্বন ডাই অক্সাইডে কি হয়েছে? ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হয়েছে? গ্লুকোজে পরিণত হয়েছে। অর্থাৎ এখানে কি হয়েছে? বিজারণ হয়েছে। আর পানি থেকে কি তৈরি হয়েছে দেখো তো? অক্সিজেন তৈরি হয়েছে। মানে কি পানি কি করছে? ইলেকট্রন ত্যাগ করেছে। এই কারণে কি জারণ কি ইলেকট্রন ত্যাগ করে। অর্থাৎ কি আগে ছিল পানি, সেখান থেকে কি হয়ে গেছে? একটা হাইড্রোজেন চলে গেছে না? হাইড্রোজেন কিন্তু চলে যায় এই পানিতে যুক্ত হয়েছে। অর্থাৎ কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে তৈরি হয়েছে গ্লুকোজ, মানে কি ইলেকট্রন গ্রহণ করেছে, আর পানি ইলেকট্রন ত্যাগ করে হয়েছে অক্সিজেন। অর্থাৎ এই বিক্রিয়াকে বলা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। জারণ মানে ইলেকট্রন ত্যাগ, বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু জানাবে। তোমরা চাইলে স্ক্রিনশট তুলে নিতে পারো, তোমাদের সময় জাস্ট 5 সেকেন্ড, তাহলে এই বিক্রিয়াটা কি? যদি বলে বিক্রিয়াটা কি? একটা জারণ বিজারণ বিক্রিয়া। এই বিক্রিয়া কি উৎপন্ন হয়? খাবার উৎপন্ন হয়। এই বিক্রিয়া কি কি প্রয়োজন হয়? কার্বন ডাই অক্সাইড প্রয়োজন হয়, পানি প্রয়োজন হয়, আলো প্রয়োজন হয়, ক্লোরোফিল প্রয়োজন হয়। ওকে, ক্রিস্টাল ক্লিয়ার মানে কি একদম স্বচ্ছ ক্লিয়ার। ঠিক আছে, ক্রিস্টাল ক্লিয়ার, অনেক সুন্দর। ওয়াফি অনেক সুন্দর। ক্রিস্টাল ক্লিয়ার মানে কি একদম সাদা ধবধবা স্বচ্ছ ক্লিয়ার। ঠিক আছে, নো প্রবলেম। সাদিয়া, দীপ্ত, জয়, লিহা। আমরা পূর্বেই বলেছি যে টিস্যু আর কোষ মিলে কি তৈরি হয়? টিস্যু তৈরি। এটা আমাদের কমন টপিক, বায়োলজি পড়তে গেলে এই টপিকগুলো জানতে হবে। হ্যাঁ, কোষ আর কোষ মিলে কি তৈরি হয়? টিস্যু তৈরি হয়। একাধিক কোষ একত্রিত হয়ে কি তৈরি করে? টিস্যু তৈরি করে। একাধিক টিস্যু একত্রিত হয়ে কি তৈরি করে? অঙ্গ বা কি অর্গান তৈরি করে। একাধিক অঙ্গ একত্রিত কি তৈরি করে? তন্ত্র বা সিস্টেম তৈরি করে। আমরা দেখবো এটা কেন জরুরি। এটা কিন্তু বেসিক, বায়োলজির বেসিক। কোষ, টিস্যু, অঙ্গ, তন্ত্র। ঠিক আছে, এটা কি বুঝেছো? নট দীপ্ত জয়। ওকে, দীপ জয়। ওকে, তোমার নাম কি আমি লিখি আগে, তারপরে মনে থাকবে। এই যে দীপ, তারপরে কি জয়। আচ্ছা, আর ভুল হবে না, দীপ জয়। ঠিক আছে, ওকে, আমি আর ভুল বলবো না। ঠিক আছে, সরি, আমার ভুল হয়েছে। ওকে, আচ্ছা আসো তাহলে আমরা দেখি। তাহলে ক্লোরোফিলটা কি জিনিস? কিছুক্ষণ আগে পড়লাম না, আলো, ক্লোরোফিলটা কি জিনিস এটা একটু আমরা দেখবো। তাহলে ক্লোরোফিলটা কি জিনিস? জীব জগতের ক্লোরোপ্লাস্টে অবস্থিত সবুজ বর্ণের রঞ্জক পদার্থ। তাহলে ক্লোরোপ্লাস্ট আবার কোথায় থাকে বলো তো? জীব জগতের ক্লোরোপ্লাস্টে অবস্থিত সবুজ রঙের রঞ্জক মানে হচ্ছে বিভিন্ন কালারফুল জিনিসগুলোকে রঞ্জক বলা হয়। ঠিক আছে, রঞ্জক মানে কি কালারফুল জিনিস, যেগুলা লাল, নীল, সবুজ, হলুদ এরকম টাইপের হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আবার বলতো ক্লোরোপ্লাস্টটা কোথায় পাওয়া যায়? প্লাস্টিড কয় প্রকার বলো তো? ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। এই যে ক্লোরোপ্লাস্টের কালার কি বলতো? সবুজ। তাহলে আমরা বুঝতে পারলাম যে জীবজগতের কোষের মধ্যে থাকে প্লাস্টিডের মধ্যে থাকে ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে কি? ক্লোরোফিল। এই ক্লোরোফিলটা কি আমরা একটু দেখে নিলাম। এরপরে আসো, এটা একটু কমন টপিক। এই যে আমাদের চিত্রটা দেখো তো, এখানে চিত্র কি দেখা যাচ্ছে কিনা স্পষ্ট একটু দেখবা। তোমরা একটু কমেন্টস করবা, স্পষ্ট দেখার ট্রাই করবা। স্পষ্ট দেখা যাচ্ছে কিনা আমাকে চেক আউট করবে। স্পষ্ট দেখা যাচ্ছে চিত্র? স্পষ্ট দেখা যাচ্ছে? ওকে, চিত্রটা একটু বুঝবা। দীপজয় ক্লিয়ার। তোমার রানী, রেজওয়ানা, ওয়াসিতু, উনাইসা আছে, সিদ্রাতুল মুনতাহা, শাহী। আচ্ছা, এখানে আমাকে ফেসবুকে কমেন্টস করেছে শিহাব ভুইয়া। এরপরে আছে ওকে শিহাব, আশা করি তুমি আমাকে দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ। শিহাব, এরপরে মঞ্জুরুল আলম ভুইয়া রয়েছে আমাদের সাথে। এরপরে আসো, আচ্ছা আসো, বই আছে। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখো সূর্য কি করবে? পাতায় পড়বে। পাতায় কি আছে দেখো তো? সূর্য কোথায় পড়বে? পাতায়। সূর্যের আলো কোথায় পড়বে? এই যে সূর্যের আলো কোথায় পড়তেছে? এই যে পাতায় পড়তেছে। পাতার কোষকে আমি কেটে এত বড় করেছি, পাতার কোষকে কেটেছি, এই যে এতটুকুকে কি কেটে নিয়ে আসছি। কেটে নিয়ে এসে দেখো তো এই যে এই কোষগুলোকে কি বলা হচ্ছে দেখো তো? এই যে কোষগুলোকে কি বলা হচ্ছে? এই কোষগুলোকে কি বলা হচ্ছে? মেসোফিল কোষ। আর যখন একাধিক কোষ একত্রিত কি তৈরি হয়? মেসোফিল টিস্যু। তাহলে আমরা কখন কোষ বলবো, কখন টিস্যু বলবো? ক্লিয়ার কিন্তু। তার মানে হচ্ছে একটা কোষকে আমরা বলবো কোষ, এটাকে মেসোফিল কোষ বলে। আর যখন একাধিক কোষকে একত্রিত করে, যে একাধিক কোষ একত্রিত করে কি বলবো?
আমরা টিস্যু বলবো। আমরা পূর্বেই বলেছি একাধিক কোষ একত্রিত কি তৈরি হয়, টিস্যু তৈরি হয়। কারো কোনো প্রবলেম আছে? ওকে, আসো এরপরে যে এই কর্নারে দেখবে একটা ক্ষুদ্র কর্নার আছে, কর্নারকে কি বলে জানো? স্টোমা কি পত্ররন্ধ্র বলে, পত্ররন্ধ্র বলে, পত্ররন্ধ্র বা কি স্টোমা বলে, স্টোমা বা স্টোমা। আচ্ছা, এরপরে দেখো এই যে এখান থেকে আমরা কি নিয়ে এসেছি বলতো? এই যে এখান থেকে আমরা মেসোফিল কোষ নিয়ে এসেছি, মেসোফিল কোষের মধ্যে কি পাওয়া যায়? এই যে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কোথায় থাকে? যে প্লাস্টিডের এই যে গ্রানাম চক্র, একটাকে বলে কি গ্রানাম চক্র, টোটালটাকে কি বলে? গ্রানাম বলে, বা একটাকে কি বলে? থাইলাকয়েড বলে, থাইলাকয়েড বলে। এটা কিন্তু তোমরা জানো, প্লাস্টিডের একটা চক্রকে কি বলে? থাইলাকয়েড। টোটালটাকে কি বলে? গ্রানাম। আর একটাকে কি বলে? গ্রানাম চক্র। ঠিক আছে, থাইলাকয়েড বা গ্রানাম চক্র। এই যে সাদা অংশটাকে কি বলে? স্ট্রোমা বলে। স্ট্রোমা বা কি পত্ররন্ধ্র। ঠিক আছে, আসো তাহলে এই যে ক্লোরোপ্লাস্ট, প্লাস্টিড, এখান থেকে আমরা যে এই টপিকটা, কারো কোনো প্রবলেম আছে কিনা একটু বলবে? কারো কোনো প্রবলেম আছে? ওকে, ক্লিয়ার। তাহলে এটা একটু বুঝে নেবে, কোষ, টিস্যু, স্টোমা, পত্ররন্ধ্র থেকে নিয়ে এসছে, এবার ক্লোরোপ্লাস্ট, প্লাস্টিড, থাইলাকয়েড, এগুলো তোমরা জানো। ঠিক আছে, ওকে, একদম ইজি, পানির মতো। এরপরে আসো, এরপরে একটু ছোট করতে হবে। হ্যাঁ, এটা একটু ছোট করতে হবে, এরপরে আসো সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। আমরা কিন্তু মূল টপিকে চলে এসেছি, তোমরা কিন্তু এখন অনেক মজা পাবা, বুঝছো? তোমরা এখন অনেক মজা পাবা, ঠিক আছে? তোমরা এখন অনেক মজা পাবা, বুঝছো? আচ্ছা, হ্যাঁ, গ আর ঘ নাম্বারে আসে, ঠিক আছে? গ এবং ঘ নাম্বারে আসে, বুঝতে পেরেছো? আচ্ছা, আসো সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, বাকি ফটোসিনথেসিস প্রসেস। হ্যালো মা, আসসালামু আলাইকুম। আমি একটু ক্লাসে আছি আর কি, একটু পরে ফোন দেন, আমি ক্লাসে আছি। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, ওকে, ঠিক আছে, ওকে। আসো সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা কি? বিজ্ঞানী ব্ল্যাকম্যান 1905 সালে এটাকে আবিষ্কার করেছিল। ঠিক আছে, বিজ্ঞানী কি? ব্ল্যাকম্যান, মনে রাখবা, বিজ্ঞানী ব্ল্যাকম্যান। মানে কি ব্ল্যাক মানে কি বলতো? ব্ল্যাক মানে কি বলতো? কালো ম্যানকে বলে ব্ল্যাকম্যান, মানে ব্ল্যাক মানুষ আর কি। ম্যানের ইংরেজি কি? মানুষ। আর কালোর ইংরেজি কি? ব্ল্যাক, কৃষ্ণ। ঠিক আছে, কৃষ্ণ গহ্বর, কৃষ্ণ কালো, চোখের মতো কালো, চুলের মতো কালো। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, ওকে, আসো তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, বিজ্ঞানী ব্ল্যাকম্যান 1905 সালে ফিজিওলজিস্ট, ইনি একজন কি? শারীরতত্ত্ববিদকে বলা হয় ফিজিওলজিস্ট। ইনার বাসা কোথায় জানো? ইংলিশ, মানে কি ইংল্যান্ডে বাসা। ইনার বাসা হচ্ছে ইংল্যান্ডে ছিল, ঠিক আছে? ভদ্রলোকের বাসা হচ্ছে ইংল্যান্ড, অর্থাৎ ইংলিশ ফিজিওলজিস্ট বলা হয় তাকে, ইংরেজ শারীরতত্ত্ববিদ। তিনি সালোক সংশ্লেষণকে দুইটা পর্যায়ে ভাগ করেছে, একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়, লাইট ডিপেন্ডেন্ট ফেজ, এরপরে আলোক নিরপেক্ষ পর্যায়, লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। বিজ্ঞানী ব্ল্যাকম্যান এটাকে দুইটা পর্যায়ে ভাগ করেছে, একটা হচ্ছে আলোর উপর ডিপেন্ডেন্ট হবে, আর একটা আলো ছাড়াই হবে। ঠিক আছে, আর এই যে চিত্রটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পত্ররন্ধ্রের চিত্র। আমরা কিছুক্ষণ আগে কিন্তু পত্ররন্ধ্র পড়েছি, জাস্ট রেডি কিনা? তোমার পত্ররন্ধ্র পড়ার জন্য রেডি কিনা? রেডি। দেখো পত্ররন্ধ্র কি জিনিস, এই যে এটাকে বলা হচ্ছে পত্ররন্ধ্র, আর পত্ররন্ধ্রের পার্ট দেখবে একটু গাঢ় টাইপের হতে, এই যে আবরণ। ঠিক আছে, এই আবরণটা মাইক্রোফাইব্রিল দ্বারা তৈরি। আবরণটা কি? মাইক্রোফাইব্রিল দ্বারা তৈরি। মাইক্রোফাইব্রিল মানে একটা সেলুলোজ জাতীয় একটা পদার্থ, এই জন্য এটাকে কি বলে? লিখে দিচ্ছি, মাইক্রোফাইব্রিল দ্বারা তৈরি। এটা একটু মনে রাখবা, ঠিক আছে? এই যে আবরণটা গাঢ় হয়েছে, তার কারণ কি? আবরণটা গাঢ় তার কারণ এখানে মাইক্রোফাইব্রিল নামক এক ধরনের কি আছে? পদার্থ আছে। এই যে এর দুই পাশে যে কোষটা রয়েছে এটাকে বলা হচ্ছে গার্ড সেল। এর দুই পাশে যে কোষটা রয়েছে এটাকে বলে কি? গার্ড সেল। গার্ড সেলে কি কি থাকে দেখো, টোটালটাকে গার্ড সেল, এই যে নিউক্লিয়াস থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে, ঠিক আছে? এই যে গার্ড সেল বলে, এটাকেও গার্ড সেল বলে, বাট টোটালটাকে আমরা কি বলছি? গার্ড সেল বলছি। আর এই যে আশেপাশের যে ভদ্রলোক গুলো আছে, যে জেন্টেলম্যান গুলো আছে, এগুলা কি বলে? সহকারী বা কি? সঙ্গী কোষ। তাহলে পত্ররন্ধ্র এদিক দিয়ে আমার কি ঢুকবে? কার্বন ডাই অক্সাইড ঢুকবে, অক্সিজেন বের হবে, ঠিক আছে? কার্বন ডাই অক্সাইড আনা নেওয়া করবে, প্রশোধন হবে, পাতার প্রশোধন, ঠিক আছে? এই যে পাতার প্রশোধন বাষ্পীয় ভাবে বের হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে পত্ররন্ধ্র ক্লিয়ার। তোমরা চাইলে স্ক্রিনশট তুলে নিতে পারো, আমি তোমাদের সময় দিচ্ছি জাস্ট 5 সেকেন্ড, ওকে,
ওকে, তাহলে পত্ররন্ধ্রের কাজ কি বলো? পাতার খাদ্য কোথায় উৎপন্ন হয়, মানে উদ্ভিদের খাদ্য কোথায় উৎপন্ন হয়? পাতায়। পাতা ক্লোরোফিলে, ক্লোরোপ্লাস্টে পত্ররন্ধ্র দিয়ে আলাদা করে। এরপরে এই পত্ররন্ধ্রে কি হয়? প্রসেদন হয়। আমরা যখন ঘেমে যাই না, আমাদের গা থেকে ঘাম বের হয়ে আসে না, ঠিক সেরকম উদ্ভিদের অতিরিক্ত পানি বাষ্প আকারে বের করে দেওয়া হয় কিসের মাধ্যমে? পত্ররন্ধ্রের মাধ্যমে। ক্লিয়ার? ওকে, এরপরে আসো। এরপরে দেখো আলোক নির্ভর পর্যায়। তাহলে বিজ্ঞানী ব্ল্যাকম্যান 1905 সালে কি করেছিল? সালোক সংশ্লেষণকে দুইটা পর্যায়ে ভাগ করেছিল। একটা কি? আলোক নির্ভর পর্যায়, একটু আমরা দেখব। আচ্ছা আসো, আলোক নির্ভর পর্যায় মানে কি? লাইট ডিপেন্ডেন্ট ফেজ। মনে রাখবা এই পর্যায়ে কি উৎপন্ন হবে? দেখতেই পাচ্ছ আলোক নির্ভর পর্যায়। আলোক নির্ভর পর্যায় মানে লাইট ডিপেন্ডেন্ট, বুঝবা এই পর্যায়ে শক্তি উৎপাদিত হবে। সবাই কমেন্টস করো তো, লাইট ডিপেন্ডেন্ট পর্যায়ে কি উৎপাদন হবে, কি উৎপন্ন হবে? সবাই কমেন্টস করো তো, কি উৎপন্ন হবে? সবাই কমেন্টস করো তো। এনার্জি বাকি এটিপি বাকি শক্তি উৎপন্ন হবে। ওকে, দীপজয় সবার আগে কমেন্ট করেছে এটিপি, এরপরে দীপজয় আছে এনার্জি বলছে, ওয়াফি বলছে এনার্জি উৎপন্ন হবে, শক্তি উৎপন্ন হবে। নাদিয়া, এরপর আছে শিপু, রিজওয়ানা রহমান রাহা। তোমাদের নামগুলো আমার কাছে অনেক সুন্দর লাগে, বুঝছো? একদম নতুন নতুন নাম। লিহা, উনাইসা। উনাইসা নামটা আমার কাছে একদম ইউনিক লেগেছে, ঠিক আছে? উনাইসা, রাকিব, ফাইজা, তারপরে নুয়ান। ওকে, অর্পিতা আছে, এরপরে আছে মান্তাসা। ওকে, আসো এরপরে। তাহলে বুঝবা যে আলো আলো যে জায়গায় আছে এই জায়গায় বুঝবা কিছু একটা শক্তি উৎপাদন হবে। তার মানে এই পর্যায়ে কি উৎপাদন হবে? শক্তি উৎপাদন হবে। তাহলে কিভাবে শক্তি উৎপাদন হবে? দেখো এনএডিপি। আমরা প্রথমত জানি এনএডিপিটা মানে কি। হোয়াট ইজ এনএডিপি? সবাই কি রেডি? সব এনএডিপি মানে কি? এনএডিপি নিকোটিনামাইড। এন তে কি? নিকোটিনামাইড, এতে অ্যাডিনিন, দিতে ডাই ফসফেট। আমরা প্রথমে ডাই মানে কি বলতো? দুইটা ফসফেট থাকবে। ডাই মানে কি? দুই। ডাই নিউক্লিওটাইড ফসফেট। নিকোটিনামাইড, অ্যাডিনিন, ডাই নিউক্লিওটাইড ফসফেট। এখন বলতো এনএডিপিটা কি জিনিস? এটা হচ্ছে একটা কোএনজাইম। এখন এনজাইম কি জিনিস? এনজাইম মানে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, বিক্রিয়া শেষে তার অপরিবর্তিত থাকে, এটাকে বলে এনজাইম। তাহলে কোএনজাইম মানে কি? এনজাইমের সহকারী, কোএনজাইম। ঠিক আছে, এনজাইমের সহকারী এনজাইম বলে এটাকে। তাহলে এনএডিপি কি? নিকোটিনামাইড, অ্যাডিনিন, ডাই নিউক্লিওটাইড ফসফেট। এটা একটা কি? কোএনজাইম। কার কোনো প্রবলেম আছে? কার কোনো প্রবলেম আছে? ওকে, আসো আসো। এনএডিপির সাথে কি যুক্ত হবে? দেখো একটা হাইড্রোজেন আয়ন যুক্ত হবে। যুক্ত হবে এনএডিপিএইচ। তাহলে এনএডিপির সাথে একটা হাইড্রোজেন যুক্ত হলে কি হবে? এনএডিপি। আর একটা কি? এনএডিপিএইচ বিজারিত। বিজারিত মানে কি বলতো? হাইড্রোজেন কি গ্রহণ করেছে না ত্যাগ করেছে? এনএডিপির সাথে হাইড্রোজেন কি করেছে? আমরা জানি হাইড্রোজেন কোনো কিছু ইলেকট্রন গ্রহণ করাকে কি বলে? গ্রহণ করাকে কি বলে? বিজারণ। গ্রহণ করাকে কি বলে? বিজারণ। তাহলে ইলেকট্রন কি করেছে? গ্রহণ করেছে। গ্রহণ করে এনএডিপি কি হয়েছে? বিজারিত মানে কি? বিজারণ ঘটেছে। আর আরেকটা হাইড্রোজেন কি হবে এখানে উৎপন্ন হয়, থেকে প্রোটন হাইড্রোজেন আয়ন বলে। ঠিক আছে, একটা বিজারিত এনএডিপির সাথে হাইড্রোজেন আয়ন কি হবে? যুক্ত হবে বা উৎপন্ন হয়। এরপরে আসো, তাহলে আমরা একটু দেখি যে এই ওকে আচ্ছা দেখো, এই যে এডিপির সাথে একটা ইনঅর্গানিক ফসফেট, তার সাথে কি থাকবে? লাইট থাকবে, ক্লোরোফিল থাকবে, কি উৎপন্ন হবে? এটিপি উৎপন্ন। এই এটিপিটা কি জানো? এই শক্তি। এই এটিপিটা কি জানো? শক্তি। এখন দেখো রিয়াকশনটা কিভাবে হয়। রিয়াকশন মানে কি? বিক্রিয়াটা কিভাবে করব একটু আমরা দেখি। বিক্রিয়াটা কিভাবে করব আমরা একটু দেখতে হবে। দেখো এটা বড় ক্লাসের পড়া, এটা আমি ইন্টারমিডিয়েট বই, তোমাদের বড় ভাই বোনদের বই থেকে নিয়ে এসেছি, আবুল হাসান স্যারের, যেটা কলেজে পড়ানো হয়। সবাই কি রেডি? সবাই কি রেডি? আরফিন আক্তার তন্নি বলছে এনজাইম কি? এনজাইম হচ্ছে বিক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করবে এবং বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকবে, এটাকে বলে এনজাইম। ঠিক আছে, এনজাইম। আর কোএনজাইম মানে এনজাইমের সহকারী এনজাইম, এটাকে বলে কোএনজাইম। ঠিক আছে, এরপরে আসো। এরপরে তন্নি আশা করি বুঝতে পেরেছো এনজাইমের সংজ্ঞা। এরপরে আসো, তাহলে এই যে দেখো এডিপি এর সাথে কয়টা ফসফেট? দুইটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে, যেটা আর এটা কি যুক্ত হয়ে কি পরিণত হয়েছে? দেখো তো, একটা এটিপি উৎপন্ন হয়েছে। মানে এটিপি মানে কি? আমার শক্তি উৎপাদন অলরেডি হয়ে গেছে। এরপরে দেখো এই যে 2NADP এর সাথে যুক্ত হয়ে এখান থেকে একটা হাইড্রোজেন ভাঙবে, বুঝছো? হাইড্রোজেন এখানে কি হবে? আয়নে পরিণত হবে। হয়ে এখান থেকে কি উৎপন্ন হয়েছে? দেখো তো, এনএডিপি এর সাথে একটা হাইড্রোজেন যুক্ত হয়েছে, এখানে 2 অণু পানি উৎপন্ন হয়েছে, এখানে অক্সিজেন উৎপন্ন হয়েছে। এটা বড় ক্লাসের পড়া, জাস্ট তোমাদের বোঝানোর জন্য কোত্থেকে কি হচ্ছে এটা জাস্ট না বুঝলেও হবে, এটা তোমাদের পরীক্ষায় আসবেও না। জাস্ট তোমাদেরকে আমি থিম দিচ্ছি, তোমাদেরকে বেসিককে ডেভেলপ করছি, যেন বড় ক্লাসে তোমাদের প্রবলেম না হয় কোথা থেকে কি হলো। এটা ইন্টারমিডিয়েটের একটা বিক্রিয়া, যে তোমাদের বইয়ে দেয়া নাই, এটা বড় ক্লাসের পড়া। জাস্ট তোমরা মনে রাখো এডিপির সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত এটিপি তৈরি হয়েছে। এনএডিপির সাথে এই যে 4 অণু পানি ভেঙে যাবে,
ভেঙে একটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে, দুইটা হাইড্রোজেন এখানে থাকবে, দুইটা হাইড্রোজেন কি হবে, সিস্টেম লসে খরচ হয়ে যাবে, দুইটা হাইড্রোজেন ভ্যানিশ হয়ে যাবে। দেখবে বিক্রিয়াটা ব্যালেন্স আছে। আর এখানে কি কি উৎপন্ন হবে বলো, যেহেতু আলোক নির্ভর পর্যায়, তাই কি হবে, এখানে আলো লাগবে। আর আলো থেকে কি ফোটন কে গ্রহণ করবে, ক্লোরোফিল গ্রহণ করবে। যে ফোটনটা কে গ্রহণ করবে, ক্লোরোফিলটা গ্রহণ করবে। এই যে দেখো আলোক নির্ভর পর্যায় চিত্র দেখো, এই যে সবাই কি রেডি চিত্র দেখার জন্য? এতটুকু ক্লিয়ার? আলোক নির্ভর পর্যায়, এবার চিত্রে আসবো আমরা। সবাই কি রেডি? আচ্ছা জুম করবো, ওকে ওকে, তোমাদের বইয়ে দেয়া আছে অলরেডি। আচ্ছা আশা করি দেখা যাচ্ছে। রেডি? ফোটন, আলো থেকে শোষিত শক্তিকে বলা হয় ফোটন। ঠিক আছে, আলো থেকে শোষিত শক্তি এটাকে বলে ফোটন। ক্লিয়ার? হোয়াট ইজ ফোটন? সোমাইয়া, ফোটন কি জিনিস বলো? আলো থেকে শোষিত শক্তি, আলো থেকে ক্লোরোফিল যে শোষিত শক্তিটা গ্রহণ করবে এটাকে বলে ফোটন। ঠিক আছে সোমাইয়া? ওকে, সাদিয়া, ওয়াফি, অর্পিতা মন্ডল, ওকে আসো। আচ্ছা এটাই হচ্ছে আলোক নির্ভর পর্যায়, তোমাদের বইয়ে দেয়া আছে। এই সবুজ অংশটা কি বলতো? এই সবুজ অংশটা কি আসলে বলতো? এটা হচ্ছে কি একটা আলোক নির্ভর পর্যায়ের একটা পার্ট। এই সবুজ অংশগুলো কি দেখো তো, গ্রানাম চক্র বাকি থাইলাকয়েড। এই যে এক একটা কি থাইলাকয়েড বাকি গ্রানাম চক্র। আলোক বিক্রিয়ার কেন্দ্রস্থল মনে রাখবা। আলোর যে বিক্রিয়াটা হয় এটা থাইলাকয়েডে হয়। এখান থেকে দেখো আমরা কি করেছিলাম, পানি নিয়েছিলাম, পানি থেকে কিসে পরিণত হয়েছিল, অক্সিজেন। মনে আছে তোমাদের? কি তোমাদের অক্সিজেনে পরিণত কিভাবে পরিণত হয়েছিল দেখো। এই যে দেখো আলোক নির্ভর পর্যায় থেকে এই যে এডিপির সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এখানে কিসে পরিণত হয়েছে, এই যে বিক্রিয়াটা এদিকে ঘুরতেছে, এডিপির সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে কিসে পরিণত হয়েছে, এটিপিতে পরিণত হয়েছে। আর এনএডিপি এর সাথে কি আরেকটা হাইড্রোজেন যুক্ত এনএডিপি এর প্লাস পরিণত হচ্ছে। বিক্রিয়াটা এইভাবে ঘুরতেছে, বিক্রিয়াটা এমনি করে ঘুরতেছে। ঠিক আছে, তাহলে পানির সাথে এবং অক্সিজেনের সম্পর্ক কি, এটা আলোক নির্ভর পর্যায়ে। আমরা বিক্রিয়াতে পড়েছিলাম না পানি, ঠিক আছে, বিক্রিয়াতে পড়েছিলাম কি পানি থেকে কি উৎপন্ন হয়েছে, পানি জারিত হয়ে কি উৎপন্ন হয়েছিল, অক্সিজেন উৎপন্ন হয়েছিল। মনে আছে? পানি জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন হয়েছিল। ঠিক আছে, ওকে আসো। তাহলে এতটুকু বুঝছো? এটা পরের টপিকে আসছি। জাস্ট আলোক নির্ভর পর্যায়টা বুঝছো কিনা, জাস্ট এতটুকু তো আলোক নির্ভর পর্যায় হয়। আর যা দেখতেছো বাদ বাকি যা দেখতেছো এগুলো সব অন্ধকার পর্যায়, জাস্ট এতটুকুতে কি হয়, আলোক নির্ভর পর্যায়। সবুজ অংশে জাস্ট আলোক নির্ভর পর্যায়। কারো কোনো প্রবলেম? রেডি? ওকে আসো। তাহলে ফটোলাইসিসটা কি জিনিস একটু দেখো। ফটোলাইসিস, সূর্যালোক ক্লোরোফিলের উপস্থিতিতে অক্সিজেন, হাইড্রোজেন এবং ইলেকট্রন উৎপন্ন হওয়াকে পানির ফোটন বলে। মনে রাখবা ফটো মানে হচ্ছে আলো, বাকি ফটোলাইসিস পানির ফটোলাইসিস বলে। লাইসিস মানে বুঝবা ভাঙা, লাইসিস মানে কি, লাইসিস মানে কি জানো, ভাঙা, কোনো কিছুকে ভাঙাকে বলে লাইসিস। অর্থাৎ ফটোলাইসিস মানে কি ভাঙবে, আলো ভাঙবে। অর্থাৎ পানির ফটোলাইসিস হয়, অনেক কিছুর ফটোলাইসিস হয়। ফটোলাইসিস মানে কি ভেঙে যাবে, কি ভেঙে যাবে দেখো। অর্থাৎ এখানে পানির ভেঙে যাওয়াকে বলতেছে, ফটোলাইসিস বলতেছে। কেমনে? সূর্যালোক এবং ক্লোরোফিলের উপস্থিতিতে কি হবে, অক্সিজেন তৈরি হবে, হাইড্রোজেন, ইলেকট্রন উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে মানে কি পানি ভেঙে যাচ্ছে। পানি কি, পানির সংকেত কি, হাইড্রোজেন H2O। এই H2 কি ভেঙে যায় হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে, অক্সিজেন উৎপন্ন হচ্ছে, ইলেকট্রন উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, এই যে ভেঙে যে উৎপন্ন হচ্ছে, এই ভেঙে যাওয়াকে বলা হচ্ছে ফটোলাইসিস। ক্লিয়ার? সুমাইয়া আমাকে শুনতে পাচ্ছ? বলো তো ফটোলাইসিস কি জিনিস, ফোটন কি জিনিস, ক্লোরোফিল কি জিনিস, এনএডিপি কি জিনিস, এটিপি কি জিনিস, এডিপি কি জিনিস, এসব কিন্তু আমরা আজকে ক্লাসে পড়ে ফেলছি। অর্থাৎ বায়োলজির আমাদের বেসিক মোটামুটি এই ক্লাসে কমপ্লিট। সবাই কি ক্লিয়ার? আমরা কিন্তু প্রত্যেকটা বেসিক ধরে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করেছি, যেন প্রত্যেকটা টপিক তুমি বুঝতে পারো এখানে হচ্ছেটা কি, এখানে কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এখানে কেন শক্তি উৎপন্ন হয়, এখানে কেন খাবার উৎপন্ন হয়। ঠিক আছে, ওকে। ফোটন মানে আলো থেকে শোষিত শক্তি যেটা গ্রহণ করে এটাকে বলে ফোটন। ঠিক আছে, ওকে ক্লিয়ার? আফরিন, তন্নি, সুমাইয়া, ঠিক আছে। আলো থেকে শোষিত শক্তি কি করবে, ক্লোরোফিল গ্রহণ করবে। ক্লোরোফিল কোথায় থাকে, পাতায় থাকে। গ্রহণ করাকে বলা হচ্ছে ফোটন শক্তি। ফোটন মানে কি একটা শক্তি। ঠিক আছে, ওকে আসুন। এরপরে আমরা কি আলোক নির্ভর পর্যায়ে তো পড়েছি, এবার আলোক নিরপেক্ষ পর্যায়ে পড়তে হবে না। আমাদের আজকে লাস্ট টপিক। আশা করি তোমরা নোট ডাউন করেছো, লিখেছো, স্ক্রিনশট তুলেছো। চাইলে বারবার এই ক্লাস দেখতে পারো, এই ক্লাস ফ্রি, সবার জন্য উন্মুক্ত থাকবে। ঠিক আছে, এরপরে আমিনুল ইসলাম আমাদের সাথে কমেন্টস করেছে, আমাদের সাথে আছে। এরপরে ওকে, ঠিক আছে। ফেসবুকে যারা দেখতে পাচ্ছ লাইভে এবং যারা জুমে আছো, ওকে আসো।
তাহলে আলোক নিরপেক্ষ মানে বুঝবে এখানে আলো নাই, আলো ছাড়া, আলো ছোঁয়া হতে পারে, আলো ছাড়া, ধরো আলো নাই, আলো নিরপেক্ষ পর্যায়ে। দেখো আলোক নিরপেক্ষ পর্যায়ে কিভাবে কি করা যায় দেখো তো। এই বুঝবা আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বন বিজারণ হবে, অর্থাৎ মনে রাখবে এখানে গ্লুকোজ উৎপন্ন হবে। কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে কি উৎপন্ন হয়েছে বলতো? গ্লুকোজ উৎপন্ন হয়েছে। অর্থাৎ এখানে মনে রাখবে এখানে কি উৎপন্ন হবে? খাদ্য তৈরি হবে, খাদ্য তৈরি। তাহলে আলোক পর্যায়ে কি উৎপন্ন হয়েছিল বলতো? শক্তি, এনার্জি, এটিপি। তাহলে আলো বুঝবা আলো যে জায়গায় থাকবে এই জায়গায় শক্তি টক্তি কিছু একটা উৎপন্ন হবে। আর বুঝো যে আলো টালো নাই, খাদ্য তো শক্তি উৎপন্ন হয়ে গেছে, তাহলে কি লাগবে এখন? আমাদের খাবার লাগবে। তাহলে আলোক নিরপেক্ষ পর্যায়ে কি উৎপন্ন হবে? গ্লুকোজ, মানে কি শর্করা। কার্বন ডাই অক্সাইড কি হবে? বিজারিত হবে। কারণ কি? ইলেকট্রন গ্রহণ করাকে কি বলে? বিজারণ। অর্থাৎ কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে কি উৎপন্ন হবে? গ্লুকোজে পরিণত হবে। অর্থাৎ আলোক নিরপেক্ষ পর্যায়ে আমি বলতে চাচ্ছি আলোক নিরপেক্ষ পর্যায়ে তোমাদের খাবার তৈরি হবে। ঠিক আছে? ওকে, স্ক্রিনশট নেওয়ার সময় দেব, ঠিক আছে? ওকে, আসো এবার কার্বন ডাই অক্সাইড বিজারণের গতিপথ কয়টা, মানে কার্বন ডাই অক্সাইড বিজারণ যে হয় কেলভিন চক্রে বা যে চক্রে, এটা গতিপথ কয়টা বলো? 3টা। কি কি? কেলভিন চক্র, C3 সাইকেল, হ্যাশ ও স্ল্যাগ, C4 সাইকেল এবং ক্যাম, মানে কি ক্রাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম। এটা একটু মনে রাখবা, তোমাদের বই দেয়া আছে। গতিপথ C3, C4 আর একটা কি? ক্যাম। মনে রাখবা 3টায় C দিয়ে, একটা কি C4, C3 আর কি ক্যাম। মনে রাখবা C4, C3, C4 আর কি ক্যাম। মনে রাখবা। তাহলে গতিপথ কয়টা? 3টা। কার্বন ডাই অক্সাইড যে বিজারণ হবে, কার্বন ডাই অক্সাইড যে ভাঙবে, কার্বন ডাই অক্সাইড ভেঙে যে গ্লুকোজ উৎপন্ন হবে, এটার গতিপথ কয়টা? 3টা। 3 ভাবে এটা উৎপন্ন হয়। ঠিক আছে? 4 ভাবে উৎপন্ন, তোমাদের বই 3 ভাবে দেয়া আছে। এখন আসো আমরা কেলভিন চক্র নিয়ে একটু আলোচনা করব। কেলভিন চক্র এই সবাই কি বুঝতেছো? কেউ কমেন্টস করো কেন? সবাই কি বুঝছো? সুমাইয়া ওকে, হ্যাঁ আমি নতুন, তোমরাও কি নতুন আমার সাথে? ওকে, ক্রাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম, দিস ইজ কল্ড ক্যাম। ঠিক আছে? ক্রাসুলেসিয়ান একটা গোত্রের নাম, উদ্ভিদের একটা গোত্রের নাম। সেই উদ্ভিদে এই গতিপথগুলো দেখা যায়, সব জায়গায় দেখা যায় না। ঠিক আছে? ওকে, আসো তাহলে কেলভিন চক্রমক্র নিয়ে আমরা একটু পড়াশোনা করব। আচ্ছা আসো, কেলভিন চক্র কি জিনিস, কেলভিন চক্র নিয়ে একটু পড়াশোনা করব। দেখো C3, কেলভিন চক্রের অপর নাম কি বলো? C3। কারণ কি আমি বলছি, C3 কেন হলো, C4 কেন হলো, এটা একটু আমরা পড়বো। সবাই কি রেডি? ওকে, আসো তাহলে C3 কেন হলো? কেলভিন, বেনসন, বেশম 1947 থেকে 1949, মানে এই যে 3 জন ভদ্রলোক বা বিজ্ঞানী, ইনারা কি করেছিল 1947 থেকে 1949 সালে এটা নিয়ে একটু গবেষণা করছিল। গবেষণা করে দেখছে যে কেলভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড 3PGA বলা হয়, 3PGA বলে সংক্ষেপে, এখানে 3 হবে। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, অর্থাৎ কি 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তারপরে মনে রাখবা, এটা বড় ক্লাসের পড়া, জাস্ট তোমরা মনে রাখবা কেলভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ, যে পদার্থটা প্রথম তৈরি হয় সেই পদার্থটা হচ্ছে কি 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখন মনে রাখো C3 প্ল্যান্ট, মানে এই চক্রটা কোন কোন উদ্ভিদে হয়ে থাকে সেটাকে বলে C3 প্ল্যান্ট, মানে কি ধান, গম, আলুতে এই চক্রটা হয়ে থাকে। ধান, গম এবং আলুতে কি এই চক্রটা হয়ে থাকে, কেলভিন চক্র বা C3 চক্র। এখন বলো তো এখানে C3 কেন বলা হলো? অর্থাৎ মনে রাখবা প্রথম স্থায়ী পদার্থে কি কয়টা ফসফেট আছে? দেখো তো প্রথম স্থায়ী পদার্থে কয়টা ফসফেট আছে? 3টা। এই কারণে এখানে কি হয়েছে C3। প্রথম স্থায়ী পদার্থে কয়টা ফসফেট আছে? 3টা। এই কারণে এটার নাম কি হয়েছে? C3 সাইকেল। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? সবাই শেয়ার কমেন্টস করে নিজের প্রোফাইলে রাখার ট্রাই করো। ঠিক আছে? সবাই কি ক্লিয়ার? C3 নেম কেন হয়েছে? প্রথম স্থায়ী পদার্থ কয় ফসফেট বিশিষ্ট? 3 ফসফেট বিশিষ্ট। এই কারণে এটার নাম কি C3 চক্র। বিজ্ঞানী কেলভিনের নাম অনুসারে এটার আরেকটা নাম কি? কেলভিন চক্র। ঠিক আছে? C3 প্ল্যান্ট গুলো কি ধান, গম, এই উদ্ভিদগুলোতে এই C3 চক্রটা হয়ে থাকে। ধান, গম, আলু এই উদ্ভিদে হয়ে থাকে। সবাই বুঝতে পেরেছো? ওকে, হ্যাঁ, ডাইহাইড্রক্সি অ্যাসিটন। ওকে, ক্লিয়ার। এরপরে হ্যাশ এবং স্ল্যাগ চক্র দিয়ে আমরা আজকের টপিকটা শেষ করব। ক্লিয়ার? ওকে, তাহলে এই যে আলোক নিরপেক্ষ পর্যায়ে দেখো, এই যে কেলভিন চক্রে কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড থেকে কিসে পরিণত হচ্ছে? শর্করা পরিণত হচ্ছে উইদাউট এনি
লাইট, উইদাউট এনি লাইট কার্বন ডাই অক্সাইড থেকে কিসে পরিণত হচ্ছে, শর্করায় পরিণত হচ্ছে। যে কেলভিন চক্র দেখিয়েছে, এখানে হ্যাশ-স্যাক চক্র হতে পারে, ক্যাম চক্র হতে পারে, এবং এই চক্রটা কি ঘুরতেই থাকে, ঠিক আছে। শর্করা উৎপন্ন হয়েছে। এটা কি বলে, আলোক নিরপেক্ষ পর্যায়ে কোথায় হয় বলো, স্ট্রোমাতে হয়। অন্ধকার পর্যায়ে যে সাদা অংশগুলোতে আলোক নিরপেক্ষ পর্যায় হয়, সাদা অংশগুলোতে। আর এই সবুজ অংশতে শুধু আলোক নির্ভর পর্যায় হয়। আর সাদা অংশগুলো যতগুলো দেখতেছো যে স্ট্রোমা, এই অন্ধকার পর্যায়ে কেন্দ্রস্থল, এই সাদা অংশ সব জায়গায় দেখবা কি হয়, আলোক নিরপেক্ষ পর্যায়ে সম্পন্ন হয়। অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড থেকে শর্করা উৎপন্ন হয়। আসো তাহলে হ্যাশ এবং স্ল্যাক চক্র নিয়ে আমরা আলোচনা করবো। এটাকে C4 সাইকেল বলা হয়। কেন বলা হয়, এটা প্রথম স্থায়ী পদার্থ কি 4OAA, অর্থাৎ 4 অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অর্থাৎ 4 অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই কারণে এটার 4 কার্বন, মানে 4টা অক্সালো অ্যাসিড থাকার কারণে কি বলা হচ্ছে, C4 বলা হচ্ছে। আর ওটাকে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থাকার কারণে, 3টা ফসফেট থাকার কারণে সেটাকে বলা হচ্ছে C3। আর এখানে প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 4 অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এই 4 থাকার কারণে এটাকে বলা হচ্ছে C4 সাইকেল। আচ্ছা, C4 প্ল্যান্টগুলো কি কি, কোন কোন উদ্ভিদে এই চক্রটা হয়ে থাকে, যেমন কি ভুট্টা খেয়েছো তোমরা, ইক্ষু অর্থাৎ কি সারগাম, গিনি ঘাস, এগুলো একটু মনে রাখবা, গিনি ঘাস। আচ্ছা, গিনি ঘাস। আর আরেকটা জিনিস মনে রাখবা, C3 চক্রে ক্লোরোপ্লাস্টের গ্রানামতে হয়ে থাকে, গ্রানাম চক্র, হ্যাঁ গ্রানাম চক্র। আমি আগেই বলেছি যে এটাকে বলে গ্রানাম চক্র। C3টা এখানে হয়। আর C4টা কোথায় হয় দেখো, ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় হয়। ক্লোরোপ্লাস্টের কোথায় হয়, এই যে স্ট্রোমা, এই যে টোটালটাই কি স্ট্রোমা, সবুজ অংশ সারা টোটালটা কি স্ট্রোমা। ঠিক আছে, কারো কোনো প্রবলেম আছে কিনা এটা আমাকে জানাবে। চাইলে স্ক্রিনশট তুলে নিতে পারো, চাইলে এটা স্ক্রিনশট তুলে নিতে পারো তোমরা, তোমাদের সময় থাকবে। আচ্ছা, এটাকে তোলো, এটা মনে হয় তোমরা তোলো নাই, এটাকে তোলো। স্ক্রিনশট তোলার জন্য সময় থাকবে জাস্ট 5 সেকেন্ড সময় থাকবে, জাস্ট 5 সেকেন্ড সময় থাকবে তোমাদের। হ্যাঁ, প্রবলেম নিব মিতুল, অনেক প্রবলেম আছে, নিব। স্ক্রিনশট তোলা হয়েছে সবার, 5 সেকেন্ড, জাস্ট 5 সেকেন্ড। ওকে ওকে ওকে, আসো। এরপরে যে এটা স্ক্রিনশট তো না, এটা একটা স্ক্রিনশট নাও যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সবাই স্ক্রিনশট নাও, জাস্ট 5 সেকেন্ড সময় থাকবে তোমাদের জন্য। এটিপি মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আশা করি তোমরা যারা দেরি করে এসছো তারা অবশ্যই জানতে পারবে। নাদিয়া আছে, নাদিয়া বলছে ওকে। এটিপি কিন্তু আমি পড়িয়েছি, যারা লেট করে এসেছো তাদেরকে আবার ক্লাসটাকে রিভিউ নেওয়ার জন্য বলা হচ্ছে, ঠিক আছে। এরপরে সবাই ডান, ওকে। এখন আমরা লাস্ট ফিনিশিং একটা পার্ট দেব। এখন তোমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা, আমাদের ফেসবুক লাইভ থেকে অনেকে যুক্ত হয়ে আছে, আর জুম থেকেও আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে আছে। তোমরা যারা প্রবলেম ক্রিয়েট করছো, আসলে প্রবলেম কার প্রবলেম হচ্ছে একটু মনে রাখবে। আর আজকের ক্লাসটা তোমরা নোট ডাউন করেছো কিনা, তোমরা আমাদের সাথে যুক্ত ছিলে কিনা, তোমরা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাবে। হ্যাঁ, লেকচার শিট বলতে ফাইজা, এটাই আমার লেকচার শিট, আমার এটাই লেকচার শিট, আমি এক্সট্রা করে কোনো লেকচার শিট দেই না, ঠিক আছে মিতুল? ওকে, তোমরা আশা করি আজকে ক্লাসটা অনেক এনজয় করেছো। আজকের ফ্রি ক্লাস ছিল, জানো যে তোমাদের সাথে আমাদের এক্সট্রা স্টুডেন্ট যারা আমাদের সাথে পেইড ব্যাচে যুক্ত নেই, তারাও কিন্তু আমাদের সাথে আজকে ক্লাস করার সুযোগ পেয়েছে। আশা করি তোমরা বায়োলজির অনেক কিছু বুঝেছো, অনেক কিছু দেখেছো, অনেক কিছু বেসিক ক্লিয়ার করার আমি চেষ্টা করেছি। আশা করি তোমরা আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছো। ওকে, আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর তোমরা আমাদের সাথে যুক্ত থাকবে। এডু পরিবার তোমাদের জন্য ফ্রি ক্লাস প্রতি মাসে আয়োজন করে থাকে। তোমরা যারা পেইড ব্যাচে আছো তোমরা জানো যে। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, নিজের ইমানের খেয়াল রাখবে। আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না, আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো টপিকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, নিজের ইমানের খেয়াল রাখবে। আল্লাহ হাফেজ।